হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি তোমাদের কাছে খুবই নতুন একটা মুখ। তো আমার দাদার সাথে কাজ করার বয়স প্রায় 1 বছরের মতো হয়ে গেল। তো তোমরা অনেকেই আসলে ডিমান্ড করতেছিলা যে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের উপর যেন ক্লাস দেওয়া হয়। তো দাদা সেই দায়িত্ব আমাকে দিছেন, তো ক্লাস নেওয়ার জন্য দায়িত্ব দিছেন। তো আমি এই অধ্যায়টা তোমাদের পড়াই দিব, ফুল একদম কমপ্লিটলি পড়াই দিব। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নেওয়া উচিত। তো পরিচয় ম্যান্ডেটরি নেওয়া আসলে পরিচয় আমার ব্যাক পিছনে লেখাই আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইশতিয়াক আহমেদ সোহান। আমি পড়াশোনা করতেছি রুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমরা খুবই স্লোলি এই অধ্যায়টা পড়বো, কোনো প্যারা নিব না, জাস্ট স্লোলি এই অধ্যায়টা বুঝে বুঝে পড়তে থাকবো। এই অধ্যায় নিয়ে অনেকে প্যারা খাও, যে কি প্যারা খাও, এখানে অনেক থিওরি, ম্যাথ নাই তেমন একটা। তো এটা নিয়ে অনেকেই প্যারা খাও। তো আমি এমনভাবে আমার ক্লাস কন্টেন্ট সাজাইছি যাতে তোমাদের এই প্যারাটা দূর হয়। আর এই টাইপের জিনিসগুলা যেগুলা হচ্ছে তোমার মানে দেখবা যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যদি দেখো, যে দেখবা যে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে জীবনেও তুমি দেখো নাই। তো এগুলা কি করবা আসলে, এগুলা করার জন্য এগুলোর টেকনিকটা হচ্ছে এরকম যে সবাই যেটা পড়বে তুমি যদি ওইটা পড়ে ফেলো তাহলেই হয়ে যাচ্ছে। কারণ কি, এক্সপ্লেইন করি, যে মনে করো সবাই যেটা পড়লো ওইটা তুমি পড়ে ফেললা, এক্সামে ওইটার যদি বাইরে আসে কেউই পারবে না। মানে বোর্ডের কোশ্চেন তো এত কঠিন হয় না, কিন্তু অ্যাডমিশনের কথা বলতেছি আর কি। তো আমি জাস্ট নোট করার ক্ষেত্রে, আমার ক্লাসে নোট করার ক্ষেত্রে 2টা সাজেশন তোমাদের দিব, তারপর আমি ক্লাসটা শুরু করে দিব। তো সাজেশনের প্রথম সাজেশন হচ্ছে ক্লাস নোট করতে হবে ভালোভাবে। কি করবা? ভালোভাবে ক্লাস নোট করবা। তারপর হচ্ছে আমি মুখে অনেক কিছু বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি মুখে অনেক কিছু বলে দিব যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমাদের লিখে নিতে হবে। মুখে যা বলবো, আর 3 নম্বর সাজেশন হচ্ছে কালার পেন ইউজ করতে হবে। কিরকম এক্সাম্পল দেই, মনে করো আমার কাছে এরকম একটা খাতা আছে, তো এটা একটা পেজ। তো এই পেজের মধ্যে আমি কি করতেছি, মনে করো আমার ক্লাসের নোটগুলো তুমি এরকম করে করলা। তো আমার ক্লাসে নোট করার পর তোমরা হচ্ছে হাজারি নাক স্যারের বই বা অথবা গুহ স্যারের বই রিডিং দিবা। তো রিডিং দিয়ে ওখানে কিছু ইনফরমেশন পাবা যেগুলো হচ্ছে মনে করো ক্লাসে দেখানো সম্ভব না। তো ওই ইনফরমেশন গুলো কি করবা, অন্য আরেকটা কালার দিয়ে মনে করো এখানে এই যে লিখে রাখলা। তারপর উদ্ভাসের কনসেপ্ট বুক পড়বা, যে অন্য অ্যাসপেক্ট সিরিজের বই পড়তে পারো, যে কোনো বই পড়লা বা যে কোনো ডাটা পাইলা সেটা ওই একই খাতায় অন্য কালার দিয়ে মনে লিখে রাখলা। আর আমি যখন পড়াবো আমার কন্টেন্ট গুলাও মানে একটাতে এক এক কালার ইউজ করবা। তাহলে যে জিনিসটা হবে যে তোমার হচ্ছে কালার দিয়ে মনে থাকবে, জিনিসগুলা কালার দিয়ে সহজে মনে থাকবে। আজকে আসলে আমি মুখে হাসিটা নিয়ে আসতে পারতেছি না, কারণ আমি ওভারনাইট জার্নি করে আসছি। তো একটু স্ট্রেস হয়ে মানে আমার জ্বর চলে আসছে। তারপরেও যেহেতু আসছি তো ক্লাস নিয়েই যাই। তো আমি শুরু করি। তো আমাদের হচ্ছে আহ অধ্যায়ের নাম হচ্ছে মৌলের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়টাকে আমরা 2টা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আর 2 নম্বরে ভাগ করতে পারি রাসায়নিক বন্ধন। আমি ক্লাস স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা স্লোলি আগাই, একদম খুব ধীরে সুস্থে আগাবো। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত শব্দটা একটু যদি আমি খেয়াল করি, তো পর্যায়বৃত্ত শব্দটা খেয়াল করলে পর্যায়বৃত্ত মানে বলতে কি বোঝায়, যে পর্যায়বৃত্ত একটা জিনিস বারবার আবর্তিত হচ্ছে। তো কি আবর্তিত হচ্ছে, তোমার ধর্ম আবর্তিত হচ্ছে। তো কিভাবে ধর্ম আবর্তিত হচ্ছে সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো তারপর যদি আমরা বলি রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে। তার মধ্যে মনে করো আয়নিক আয়নিক বন্ধন, তারপর মনে করো সমযোজী, তারপর মনে করো সন্নিবেশ সমযোজী, তারপর হাইড্রোজেন বন্ড আছে, ভ্যান্ডারওয়ালস বন্ড আছে, সবগুলো আমরা পড়বো, কোনো সমস্যা নাই। কিন্তু পর্যায়বৃত্ত ধর্মটা দিয়ে আমরা শুরু করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে রাসায়নিক বন্ধনে যাব। তো পর্যায়বৃত্ত ধর্ম শুরু করার আগে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম মানে কি রিলেটেড বলো তো,
আমাদের পর্যায়বৃত্ত ধর্ম পর্যায় সারণী রিলেটেড। তো পর্যায় সারণীর আগে বেসিক জানতে হবে আমাদের। আমরা যদি পর্যায় সারণীর বেসিক জানতে পারি তাহলে কি করতে পারবো, পর্যায়বৃত্ত ধর্মের আমরা ব্যাখ্যাগুলা বুঝতে পারবো, সহজে বুঝতে পারবো। তো আমাদের কাছে একটা পিরিয়ডিক টেবিল আমার আনা আছে। তো দেখো এরকম একটা পিরিয়ডিক টেবিল আছে। তো পিরিয়ডিক টেবিলে 1 নম্বরে আছে হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন এইটা হচ্ছে এই যে এই বরাবর যেগুলা গেছে এগুলাকে আমরা বলি হচ্ছে কি বলে, পর্যায়। এই বরাবর যেগুলা গেছে, এই যে যেমন দেখো এখানে এখানে এই যে এই বরাবর যেগুলা গেছে এগুলোকে বলা হয় পর্যায়। আর এই বরাবর যেগুলো আসছে সেগুলোকে আমরা বলি কি, গ্রুপ। তো এই জিনিসটা আমরা সবাই জানি। তো পর্যায় সারণী তো একদিনে আসে নাই, এই পর্যায় সারণীটা একদম মডার্ন পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী তো একদিনে আসে নাই। তো প্রথমে কি হয়েছিল, অ্যান্টনি ল্যাভোইসিয়ে, তোমরা এগুলো 9-10 পড়ে আসছো, ওই জন্য আমি এত ডিপলি আজকে এগুলো দেখাবো না, এগুলো পরীক্ষায় তেমন একটা আসবে না, সো এগুলো অত ডিপলি দেখাবো না আর কি তোমাদের। তো অ্যান্টনি ল্যাভোইসিয়া ধাতু অধাতুতে ভাগ করছিল। তারপর কি হয়েছে, মেন্ডেলিভ একটা পর্যায় সারণী দিছে 1969 সালে। তারপর অনেকে চেঞ্জ করছে, তারপর মোসলে 1913 সালে চেঞ্জ করছে, করে আমরা একটা রিফারবিশড কি বলা যায় পর্যায় সারণী পাইছি। তো পর্যায় সারণীর মানে দুইটা জিনিস আমরা পড়বো। যে প্রথমে হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কে দিছে, ত্রয়ী সূত্র দিছে হচ্ছে ডোবেরাইন। তো ত্রয়ী সূত্র কিভাবে মানে কাজ করে, যেমন মনে করো আমি যদি 3টা মৌল নেই, একটা পর্যায়ের 3টা মৌল নেই, মনে করো লিথিয়াম নিলাম, সোডিয়াম নিলাম, আর হচ্ছে পটাশিয়াম নিলাম। তো এই 3টা মৌল যদি আমি নেই, তাহলে এদের যদি কি করি, লিথিয়াম নিলাম, সোডিয়াম নিলাম, পটাশিয়াম নিলাম, এদের যদি ভরগুলা দেখো, এটার ভর হচ্ছে 39, এটার ভর হচ্ছে 23, এটার ভর হচ্ছে 7। তো আমরা ভরগুলা লিখে ফেলি, এটা হচ্ছে 7, এটা হচ্ছে কত 23, এটা হচ্ছে কত 39। তো ডোবেরাইন বলছে, এটা আমি মুখে বলতেছি, তোমরা খাতায় লিখে নিবা। ডোবেরাইন বলছে যে এইরকম হবে, যদি আমি এইটা আর এইটা যোগ করে গড় করি তাহলে এই মাঝখানেরটা বা তার কাছাকাছি পাওয়া যাবে। তো এটাই হচ্ছে ত্রয়ী সূত্র। যেমন 7 যোগ 39 ডিভাইডেড বাই 2, এটা যদি ক্যালকুলেশন করো দেখবে যে 23 চলে আসবে। তো 23 কত, 23 হচ্ছে সোডিয়ামের নাম্বার। তো এটাই হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। তারপর হচ্ছে আমাদের আরেকটা সূত্র দিছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র দিছিল হচ্ছে নিউল্যান্ড, এটা একটু মনে রাখবা তোমরা। তো অষ্টক সূত্র কিভাবে পর্যায় সারণীতে, এগুলো আমি একটু ফাস্ট পড়ায় যাচ্ছি কারণ এগুলাতে আসলে অত ডিটেলস দিয়ে লাভ নাই, এগুলো তোমরা বই থেকে জাস্ট একটু রিডিং দিবা। তো পর্যায় সারণীতে যদি আমরা যাই, পর্যায় সারণীতে দেখো, ও একটা জিনিস তোমাদের আমি বলে দেই, যে আমরা একটা এই যে এই অধ্যায়ের উপর ক্লাস নোট কন্টেস্ট হবে। ক্লাস নোট কন্টেস্ট হবে আর একটা মেগা এক্সাম হবে। তো মেগা এক্সাম থেকে 10 জন নেওয়া হবে, আর ক্লাস নোট কন্টেস্ট থেকে 5 জন নেওয়া হবে। এই 10 জন টি শার্ট পাবে, আর এই 5 জন টি শার্টের সাথে আমার পক্ষ থেকে স্পেশাল গিফট পাবে। তো ঠিক আছে, এটা অত না করি আমরা। তো দেখো আমাদের হচ্ছে পর্যায় সারণীটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখো আমাদের অষ্টক সূত্র কি বলে। অষ্টক সূত্র কিন্তু এই যে নিচের গুলোর জন্য খাটে না, খাটে কোথায়, এই যে এই দুটার জন্য অষ্টক সূত্র খাটে। তো কিভাবে খাটে, তুমি যদি লিথিয়াম থেকে শুরু করো, অন্য কালার দিয়ে দেই, মনে করো তুমি লিথিয়াম থেকে শুরু করছো, লিথিয়াম থেকে মানে লিথিয়ামের পর 1 2 3 4 5 6 7, এই যে 8 নাম্বার মৌলটা আসলো, এই 8 নাম্বার মৌলের সাথে এই লিথিয়ামের ধর্মের মিল পাওয়া যায়। তো এই যে 8 নাম্বার মৌলের সাথে যে মিলটা পাওয়া যাচ্ছে, এই মিলটাকে আমরা বলি হচ্ছে অষ্টক সূত্র। তো এই সূত্রটা দিয়েছেন হচ্ছে নিউল্যান্ড। এগুলো আসলে সেভাবে বোঝানোর কিছু নাই। তো অষ্টক সূত্র জাস্ট খাতায় লিখে রাখো, মানে সেভাবে
প্রয়োজন নাই আসলে। তো আজকের ক্লাসটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা হচ্ছে পর্যায় সারণীর সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আর অনেকে আমার ক্লাস ফার্স্ট করতেছো, অনেকে বলতে ম্যাক্সিমাম সবাই করতেছো ফার্স্ট ক্লাস আমার। তো আমার সাথে ইউজ টু হইতেও তোমাদের একটু সময় লাগবে। তো তোমরা জাস্ট এগুলা ওই জন্যই আমি পড়াচ্ছি যেগুলো আসলে লেস ইম্পর্টেন্ট, এগুলা ওই জন্যই আমি শুরুতে 15-20 মিনিট একটু পড়াবো, তারপর হচ্ছে আমরা ইম্পর্টেন্ট জিনিসে ঢুকবো। ঠিক আছে? তোমরা যারা ক্লাস করতেছো একটু ধৈর্য ধরে ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের। তো তারপর হচ্ছে নিউল্যান্ড অষ্টক সূত্র দিছিল, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। তারপর হচ্ছে বেসিক ইনফরমেশন, আমরা হচ্ছে পর্যায় সারণী থেকে কিছু বেসিক ইনফরমেশন পাই। যেমন পর্যায় সারণীতে হচ্ছে তোমার গ্রুপ আছে হচ্ছে 18টা, পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, এবং পিরিয়ড আছে বা পিরিয়ড আছে 7টা। তো পিরিয়ড 1-এ তোমার 2টা মৌল আছে, পিরিয়ড 2-তে আছে হচ্ছে 8টা মৌল, পিরিয়ড 3-তে আছে হচ্ছে তোমার 8টা মৌল, পিরিয়ড 4-এ আছে তোমার 18টা মৌল। আচ্ছা, এটা একসাথে লেগে গেছে। পিরিয়ড 4-এ আছে 18টা মৌল, পিরিয়ড 5-এ আছে 32টা মৌল, সরি 18টা মৌল, পিরিয়ড 6-এ আছে হচ্ছে 32টা মৌল, আর পিরিয়ড 7-এ আছে হচ্ছে 32টা মৌল। বুঝতে পারছো? তো এই ডাটাগুলো আমরা হচ্ছে জাস্ট ইয়া থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। আমি কিন্তু আবারও বলতেছি, এগুলা গার্বেজ পড়াশোনা, এগুলা অতটা কাজে লাগবে না। আমাদের যে জিনিসগুলো কাজে লাগবে একটু পর থেকে আমাদের শুরু হবে, এই যে এখন থেকে আমাদের আসলে রিয়েল পড়াশোনা শুরু হবে। বুঝতে পারছো? আর আমিও একটু তোমাদের সাথে ইউজ টু হয়ে নিচ্ছিলাম, তোমরাও আমার সাথে একটু ইউজ টু হয়ে নাও। মানে ওই জন্য আমি একটু গার্বেজ পড়াশোনা শুরুতে করাচ্ছি, যাতে তোমরা আমার কথার সাথে ইউজ টু হইতে পারো। আর আমি আমার ওভারনাইট জার্নি করার ফলে একটু জ্বর চলে আসছে, ওই জন্য ফেসটা অন্যরকম হয়ে গেছে, আমি হাসি খুশি থাকতে পারতেছি না। তো চলো আমরা হচ্ছে এখন একটু ইম্পর্টেন্ট পড়ার দিকে যাই। তো ইম্পর্টেন্ট পড়ার দিকে যদি যাই, তাহলে আমরা দেখো যে বেসিক ইনফো আমরা হচ্ছে টপিকের নাম দিছি। তো বেসিক ইনফোতে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন মনে করো যে লংগেস্ট গ্রুপ হচ্ছে 3, লংগেস্ট গ্রুপ হচ্ছে 3। কেমনে একটু দেখে আসি। এই যে গ্রুপ 1, 2, এই যে 3টাকে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এখানে কি আছে বলতো, ল্যান্থানাইট সিরিজ আছে। ওই ল্যান্থানাইট সিরিজের ফলে এখানে দেখো আমি যখন মানে ইয়া করছি, আমি অবশ্য গ্রুপের ইয়া করি নাই, তো এখানে ল্যান্থানাইট সিরিজ থাকার ফলে তোমার কি হয়েছে, এখানে 1, 2, 3, তো এখানে ল্যান্থানাইডও আছে আবার অ্যাক্টিনাইট সিরিজও আছে। এর ফলে কি হয়ে গেছে, 3 নম্বর গ্রুপটা সব থেকে বড় গ্রুপ হয়ে গেছে। আর লংগেস্ট পিরিয়ড হচ্ছে 6, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের, যে লংগেস্ট, একটু স্লো রেসপন্স করতেছে, লংগেস্ট পিরিয়ড হচ্ছে 6। এটা কেমনে হয় একটু দেখে আসি আমরা। তো 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ড, 3 নম্বর পিরিয়ড, 4 নম্বর পিরিয়ড, 5 নম্বর পিরিয়ড, 6 নম্বর পিরিয়ড। 6 নম্বর পিরিয়ডে কি আছে বলো তো, ল্যান্থানাইট সিরিজ আছে। 7 নম্বরেও অ্যাক্টিনাইট সিরিজ আছে, কিন্তু 6 যেহেতু আগে আসে ওই জন্য লংগেস্ট পিরিয়ড 6 বলা হয়। বুঝতে পারছো? তো এখানে আর ডিটেলসে কিছু বলা নাই। আর কিছু গ্রুপের হচ্ছে তোমার স্পেশাল নাম আছে, সেই নামগুলো আমাদের জানতে হবে, এবং কেন নামকরণ করা হয়েছে সেগুলোও জানতে হবে। তো এটা অন্য কালার দিয়ে লিখি। যেমন মনে করো গ্রুপ 1 কে বলা হয়, ক্ষার ধাতু। এই যে মুখে বলতেছি অনেক কিছু, এই জিনিসগুলা কিন্তু লিখে ফেলবা। আর আমি আবারও বলতেছি, প্রথমে যেগুলো পড়াইছি ওইগুলো হচ্ছে গার্বেজ পড়াশোনা। এই যে এখান থেকে আমাদের মেইন পড়াশোনা শুরু হচ্ছে, বুঝতে পারছো? এতক্ষণ যা পড়াইছি সব গার্বেজ।
তো গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, কারণ কি এরা হচ্ছে ক্ষার উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তারপর তারপর হচ্ছে গ্রুপ 2 কে আমরা বলি মৃৎ ক্ষার, গ্রুপটা আমরা বলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। কেন মৃৎ ক্ষার ধাতু? এরা কি করে, তোমার হচ্ছে মাটিতে পাওয়া যায় এবং ক্ষার উৎপন্ন করে, ওই জন্য মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তারপর গ্রুপ 11 এগুলো 9 তোমরা পড়ে আসছো, তারপর আমি এগুলো রিক্যাপ করে দিচ্ছি। গ্রুপ 11 কে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু। কেন? এদের দিয়ে মুদ্রা তৈরি করা হইতো প্রাচীনকালে, মুদ্রা ধাতু। তো এই যে এক্সপ্লেনেশন গুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, আমি চেষ্টা করতেছি অনেক স্লো পড়ানোর, যাতে তোমরা আমার কথাগুলো ধরতে পারো এবং সাথে সাথে নোট করে ফেলতে পারো। আর যেহেতু রেকর্ডেড ক্লাস যাচ্ছে, তোমরা যে কোনো টাইমে পজ করে লিখে নিতে পারো। আমার মুখের কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো আমি লিখে লিখে পড়াইতে পছন্দ করি বেশি, ওই জন্য লিখে লিখেই পড়াচ্ছি। স্লাইড যদিও বানানো আছে, তারপরে লিখে লিখে পড়াচ্ছি। তারপর আমরা যদি আসি যে আমাদের গ্রুপ 15, গ্রুপ 15 গ্রুপ 15 কে নিক্টোজেন বলা হয়। নিক্টোজেন কেন বলা হয় আগে লিখি, তারপর বোঝাচ্ছি। নিক্টোজেন শব্দের অর্থ হচ্ছে, এটা অন্য কালার দিয়ে দেই, ইয়েলো দেই। নিক্টোজেন শব্দের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। মানে তুমি যদি সামহাও নিক্টোজেন ইনহেল করো, নিক্টোজেনের মধ্যে নাইট্রোজেন পড়ে। দেখো গ্রুপ 15 যদি আমরা একটু দেখি, গ্রুপ 15 হচ্ছে এইটা। তো এখানে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলা যদি তুমি ইনহেল করো বা তোমার হচ্ছে মুখ দিয়ে হোক বা নাক দিয়ে হোক যদি ভিতরে প্রবেশ করে, তাহলে তোমাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। ওই জন্য এদেরকে নিক্টোজেন বলা হয়, বুঝতে পারছো? তো এটা মাথায় রেখেও, নিক্টোজেনের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। তারপর হচ্ছে গ্রুপ গ্রুপ কত? 16। গ্রুপ 16 কে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। তোমরা 9-10 দশম অধ্যায় পড়ো নাই? চ্যালকোজেন, চ্যালকোজেনের আবার বাংলা হচ্ছে আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী। তো চ্যালকোজেনের বাংলা হচ্ছে আকরিক উৎপাদনকারী, মানে হচ্ছে এই গ্রুপ 16 এর মৌলগুলা থেকে কি পাওয়া যায়? আকরিক পাওয়া যায়, এই জন্য আমরা এদেরকে বলি হচ্ছে চ্যালকোজেন। তারপর কমন গ্রুপ, এটা সবাই জানো, গ্রুপ 17। তো গ্রুপ 17 এর মৌলগুলাকে কি বলা হয়? হ্যালোজেন। কারণ কি এরা হচ্ছে গ্রুপ 16 এর মৌলগুলাকে কি বলা হয়? হ্যালোজেন। কারণ কি এরা সমুদ্রে পাওয়া যায়। প্রথমত এদেরকে কি পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়, সমুদ্রে। আর দ্বিতীয়ত হচ্ছে লবণ উৎপন্ন করে এরা, এই জন্য এদেরকে হ্যালোজেন বলা হয়। আর গ্রুপ 18টা এখানে লিখে দিচ্ছি। গ্রুপ 18 কি বলতো? গ্রুপ 18 হচ্ছে নোবেল গ্যাস। তো এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। এই যে এই স্লাইড থেকে যখন পড়ানো শুরু করলাম না, তখন থেকে আমাদের মেইন পড়াশোনা শুরু হয়েছে। তো যেহেতু আমার সাথে তোমাদের আজকে এই ফার্স্ট ক্লাস, আমি আবারও বলতেছি যে আমি প্রথম 15-20 মিনিট, মনে হয় না 15-20 মিনিট হবে না, 5-7 মিনিট যেটা পড়াইছি ওগুলো আসলে গার্বেজ পড়াশোনা, জাস্ট তোমাদের সাথে আমাকে ইউজড টু করে নেওয়ার জন্য পড়াইছি। আর এখান থেকে আসলে আমাদের রিয়েল পড়াশোনা শুরু হচ্ছে। তো এগুলা হচ্ছে সবগুলা একদম টিটিএম। টিটিএম মানে বোঝো? টিটিএম মানে হচ্ছে টানা টানা মুখস্থ, এটা শাওন ভাইয়া বলে। তো এখন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমাদের বলছে ব্লক এলিমেন্টস। ব্লক এলিমেন্টসে হচ্ছে আমাদের জানি আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে, আচ্ছা একটা জিনিস তোমাদের আমি পড়াই আসি, আমি ওটা মিস করে গেছি, এখানে পড়াই।
কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক কি জানো? মনে করো এই যে আমরা যদি পিরিয়ডিক টেবিলে যাই একটু, যেমন মনে করি যে বোরন আর সিলিকন কোনাকুনি আছে না, তো কার্বন আর ফসফরাস কোনাকুনি আছে। তো দেখা গেছে কি এই বোরন সিলিকনের ধর্মে কিছুটা মিল পাওয়া যায়, বা কোনাকুনি থাকা অবস্থার কারণে মিল পাওয়া যায় এই যে কার্বন আর ফসফরাসের মধ্যে। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। আমি লিখে দিলাম না, তোমরা খাতায় লিখে নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি তোমাদের পড়াই দেই। কর্ণ সম্পর্ক তো বললাম, আরেকটা জিনিস আমি তোমাদের পড়াই দেই, পর্যায় সারণীর যে মূল ভিত্তি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই জন্য গার্বেজের সময় পড়াই নাই এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াইতেছি এটাও ইম্পর্টেন্ট। তো এখন যেটা পড়াবো সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই ক্লাস যখন যাবে কমেন্টে জানাবা যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল। তো দেখো, পর্যায় সারণীর মূল ভিত্তি তিন রকম অ্যান্সার আসতে পারে। এক নম্বরে আসতে পারে হচ্ছে তোমার পারমাণবিক ভর, যেটা মেন্ডেলিভ বলছিল, কিন্তু পরে দেখা গেছে এটা দিয়ে হয় না, তো এটা কাটা। তো হয় কি, পরে মুসলে হচ্ছে কি করছে, যে পারমাণবিক সংখ্যা দিয়ে করছে, ওইটাকে কারেকশন করছে আর কি। কিন্তু আমরা মডার্ন যে পর্যায় সারণীটা পাইছি এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস দিয়ে করা। তো আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি দুইটা হইতে পারে, পর্যায় সারণী, পারমাণবিক সংখ্যা, আর হইতে পারে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো কোথাও যদি এই দুইটা অপশন একসাথে থাকার কথা না, পরীক্ষায় যদি কোশ্চেন আসে এই দুইটা অপশন একসাথে কখনোই থাকবে না, কিন্তু যদি কখনো থাকে তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস দাগাইতে হবে, কারণ মডার্ন যে পর্যায় সারণী সেটা ইলেকট্রন বিন্যাসের উপর দাঁড় করানো। আর যদি পারমাণবিক সংখ্যা থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস, যদি না থাকে তাহলে পারমাণবিক সংখ্যা দাগাইতে হবে। আর যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইলেকট্রন বিন্যাস দাগাইতে হবে। এটা একটা এমসিকিউ আসতে 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 পারে, খুবই ইম্পর্টেন্ট। তো এটা ভালোভাবে সবাই মাথায় রাখবা। তো এরপর আমরা হচ্ছে বেসিক ইনফো শেষ করলাম, এরপর আমরা ব্লক এলিমেন্টসে যাব। তো আমরা যদি পর্যায় সারণীটা একটু খেয়াল করি, তাহলে আমরা পর্যায় সারণীতে চারটা ব্লক পাই। আমরা জানি ব্লক এলিমেন্টসে এটা একটু হ্যাং মারতেছে। আচ্ছা, পর্যায় সারণীর আমরা চারটা জিনিস পাই। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই চারটা ব্লক পাই। তো পি ব্লকে, এস ব্লকে মূল থাকে হচ্ছে তোমার 14টা, পি ব্লকে মূল থাকে হচ্ছে তোমার 36টা। আবারও বলতেছি এই অধ্যায়ে থিওরি অনেক বেশি, তো আমাদের মুখস্থ করতে হবে এগুলা জিনিস, কিছু করার নাই। আর ডি ব্লকে থাকে হচ্ছে 41টা, আর এফ ব্লকে থাকে হচ্ছে 27টা। টিটা অ্যাড করে দেই। তো আমি চেষ্টা করতেছি খুবই স্লোলি পড়ানোর। আজকের পড়া অতটা ইন্টারেস্টিং হবে না, আমরা যখন হচ্ছে সেকেন্ড লেকচার থেকে শুরু করব তখন পড়া আরো ইন্টারেস্টিং হবে। আমি ভালোভাবে মানে মজা পাবা তোমরা। আজকে জাস্ট ইনফো মানে আমাদের হচ্ছে পর্যায় সারণী যেটা আছে এটা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা হচ্ছে আর কি। তো এগুলা হচ্ছে মনে রাখতে হবে, এগুলা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তারপর আরেকটা কোশ্চেন আসে যে বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু।
তো বিরল মৃত্তিকা ধাতু বলা হয় ল্যান্থানাইট সিরিজকে। কেন এদের হচ্ছে অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এদেরকে মাটিতে সহজে পাওয়া যায় না, মাটিতে সহজে পাওয়া যায় না। তারপর আরেকটা কোশ্চেন আসে যে ল্যান্থানাইট সংকোচন কি। কোশ্চেনটা লিখি, অন্য একটা স্লাইড নিব, নাকি এই স্লাইডে লিখবো? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন কি। ল্যান্থানাইট আমি এগুলো টাইপ করাই নাই কারণ হাতে লিখে পড়াইতে আমার বেশি কমফোর্টেবল ফিল হয়। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাইট সিরিজের সিরিজের আমরা যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে আকার কি হয় বলতো? হ্রাস পায়। ম হয়ে গেল, আরে দূর, হাইলাইটার কেন? আকার কি হয়? হ্রাস পায়। তো একে কি বলা হয়? একে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। একে ল্যান্থানাইট সংকোচন বলে। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ল্যান্থানাইট সংকোচন আসলে কেন হয়, তাই না? তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার জানা দরকার। তো এই কোশ্চেনের অ্যান্সারে আসে হচ্ছে শিল্ডিং এফেক্ট। তো শিল্ডিং এফেক্ট অনেক সময় স্ক্রিনিং এফেক্টও বলা হয়। SCREENING এফেক্ট, স্ক্রিনিং এফেক্টও বলা হয়। আমি গুহ স্যারের বইয়ে দেখছিলাম স্ক্রিনিং এফেক্ট লেখা আছে, ওই জন্য বলে দিলাম। শিল্ডিং এফেক্ট জিনিসটা কি, মনে করো আমার কাছে একটা পরমাণু আছে, এটা একটা শক্তি স্তর, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা আরেকটা শক্তি স্তর। তো এখানে যদি একটা ইলেকট্রন থাকে, অন্য কালার দিয়ে দেখাই, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটাকে কি করবে? নিউক্লিয়াস নিজের দিকে আকর্ষণ করবে। কিন্তু এই কেসটাই যদি এরকম হয় যে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা শক্তি স্তর আছে, এখানে আরেকটা শক্তি স্তর আছে, তো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে আরেকটা ইলেকট্রন আছে। তো এই যে দেখো, এবার এই ইলেকট্রনটাকে তো এমনিতে টানতেছে, ঠিক আছে, বাট এই ইলেকট্রনটাকে যখন টানবে তখন এই যে এই ইলেকট্রনটা বাধা দিচ্ছে না, এই ইলেকট্রনটা কি করতেছে? একটা শিল্ডের মতো কাজ করতেছে, বল বল প্রয়োগে বাধা প্রদান করতেছে। এখানে কি করতেছে? শিল্ডের মতো কাজ করতেছে, শিল্ড এর মতো কাজ করতেছে। তো এই যে শিল্ডের মতো কাজ করার ফলে কি হয়? এদের টানার প্রবণতাটা কমে যায়, টানার প্রবণতা কমে যায়, কাজ করে, ফলে টানার প্রবণতা কমে যায়। আরেকবার রিক্যাপ করি, শিল্ডিং এফেক্ট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে দেখো, এখানে একটা ইলেকট্রন আছে, সহজভাবে টানতেছে, ঠিক আছে, কিন্তু এখানে যখন একটা ইলেকট্রনের সামনে আরেকটা ইলেকট্রন, ইলেকট্রন তো আসলে পার্টিকেল হিসেবে
সবসময় থাকে না, ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে বা ইলেকট্রন মেঘ আকারে থাকে। তো ইলেকট্রন মেঘগুলা কি হয়, ওই পিছনের ইলেকট্রন গুলাকে মানে টানার ক্ষেত্রে শিল্ডের মতো কাজ করে বাধা দেয়, যার ফলে কি হয়, টানার প্রবণতা কমে যায়। টানার প্রবণতা কমে গেলে কি হয় বলতো, টানার প্রবণতা কমে গেলে আকার বেড়ে যায়। কি হয়, আকার বেড়ে যায়। এখন শিল্ডিং ইফেক্টের ক্রম আমরা যদি একটু দেখি, SHIELDING এফেক্ট এর আগে লিখি তারপর বোঝাচ্ছি। শিল্ডিং এফেক্টের ক্রম হচ্ছে, সব থেকে শিল্ডিং এফেক্ট বেশি হচ্ছে এস অরবিটালে, তারপর হচ্ছে পি, তারপর ডি, তারপর হচ্ছে এফ। এখন কথা হচ্ছে সবার মনে প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন বেশি থাকলে হয়তো শিল্ডিং এফেক্ট বেশি হবে, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম না। দেখো এস অরবিটাল অনেক ছোট, এস অরবিটাল অন্য কালার দিয়ে রাখি, এস অরবিটাল অনেক ছোট। আহা, এস অরবিটাল অনেক ছোট, ফলে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। ঘনত্ব হয়ে গেল, ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। আবার যদি এফ এর কথা চিন্তা করে, এফ এ কয়টা ইলেকট্রন থাকে বলতো, এফ এ 14টা ইলেকট্রন থাকে না? তো এফ এ 14টা ইলেকট্রন থাকলে এফ এর আকার অনেক বড়। এফ এর কি আকার বড়, আকার বড় হইলে কি হবে, এরা ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে না। তো ফাঁকা ফাঁকা অবস্থায় থাকলে কি হবে, ঘনত্ব কম, ঘনত্ব কম। এখন কথা হচ্ছে এত কিছু আমরা পড়লাম ল্যান্থানাইট সংকোচন বোঝার জন্য। তো ল্যান্থানাইট সংকোচন কেন হয় সেটা বোঝার জন্য আমাদের শিল্ডিং এফেক্ট জানতে হবে। তো শিল্ডিং এফেক্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রবলেম হইলে কমেন্টে জানাও বা আমাকে ইনবক্স করতে পারো, আমি বুঝাই দিব। তো শিল্ডিং ইফেক্টের ফলে দেখো ল্যান্থানাইট যে মৌলগুলো আছে, আচ্ছা এগুলাকে একটু ছোট করি আমি। কি ব্যাপার, ছোট হয় না কেন? আচ্ছা, ল্যান্থানাইট যে সিরিজটা আছে, ল্যান্থানাইট সিরিজে সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করে জানো? সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে, অরবিটালে প্রবেশ করে। তো বলো তো এফ অরবিটালের শিল্ডিং এফেক্ট কম না বেশি? আর আমরা জানি এফ অরবিটালের শিল্ডিং এফেক্ট কি, SHIELDING শিল্ডিং এফেক্ট অনেক কম। কারণ কি, কারণ হচ্ছে ঘনত্ব কম, ইলেকট্রন ঘনত্ব কম হওয়ার ফলে শিল্ডিং এফেক্ট অনেক কম। শিল্ডিং এফেক্ট যদি কম হয় তাহলে কি হবে, টানার প্রবণতা বাড়বে নাকি কমবে? টানার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। তো টানার প্রবণতা বাড়লে কি হবে, তুমি ল্যান্থানাইট সিরিজে বাম থেকে ডানে যাচ্ছ, তার মানে কি নতুন শক্তি স্তর অ্যাড হচ্ছে? নো, নতুন শক্তি স্তর অ্যাড হচ্ছে না। কি হচ্ছে, তোমার ইলেকট্রন অ্যাড হচ্ছে একে একে। তো ইলেকট্রন অ্যাড হওয়া মানে কি, তোমার নিউক্লিয়াসে প্রোটনও অ্যাড হচ্ছে। তো প্রোটন অ্যাড হচ্ছে, ইলেকট্রন অ্যাড হচ্ছে, তার মানে কি দুইটার মধ্যে আকর্ষণ বল বাড়তেছে। আকর্ষণ বল বাড়লে কি হবে, তারা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। বুঝতে পারছো? এই জন্য ল্যান্থানাইট সিরিজের সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে, এফ এর শিল্ডিং এফেক্ট অনেক কম, যার ফলে
যার ফলে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পায়। আমি কিন্তু মেইন পড়াশোনা কেবল শুরু করতেছি, এতক্ষণ প্রথম শুরুর দিকে গার্বেজ পড়াশোনা করাইছি। তো ক্লাস আজকে লম্বা করব না, প্রথম যেহেতু ক্লাস আজকে আমরা হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে দেখলাম 4টা ব্লক আছে, এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে, এফ ব্লক আছে। তার মধ্যে আমরা এস পি ডি পড়বো, এই 3টা ব্লকের ডিটেলস পড়বো। এফ ব্লকটা আমরা পড়বো না, এফ ব্লকটা আমাদের বইয়ে নাই, সিলেবাসে নাই, ওই জন্য আমরা এফ ব্লক পড়বো না, আমরা এস ব্লক পড়বো। তো এস ব্লকের কিছু বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে। প্রথম ধর্ম, এরা হচ্ছে নরম ধাতু, এরা হচ্ছে নরম ধাতু। যেমন মনে করো তুমি যদি সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, এটা অনেক সময় কোশ্চেনে আসে, সোডিয়ামকে কি করা যায়? ছুরি দিয়ে কাটা যায়, এটা একটা মনে রাখিও। তারপর এরা কি, এরা হচ্ছে তোমার গলনাঙ্ক কম, মানে অল্প তাপেই গলে যায়। গলনাঙ্ক কম। তারপর হচ্ছে কি, এই দুইটার পিছনে কারণ আছে, কারণটা বলে দেই। এই দুইটার পিছনে কারণ হচ্ছে দুর্বল ধাতব বন্ধন। এদের যে ধাতব বন্ধন গুলা আছে, এস ব্লক মৌলের যে ধাতব বন্ধন গুলা, সেগুলো হচ্ছে দুর্বল। তো দুর্বল ধাতব বন্ধনের কারণে কি হয়, নরম ধাতু হয় এরা, এদেরকে সহজে ছুরি দিয়ে কাটা যায়, বিশেষ করে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। বুঝতে পারছো? তারপর হচ্ছে এদের গলনাঙ্ক কি হয়, কম হয় অনেক। তারপর হচ্ছে এরা বিজারক হিসেবে কাজ করতে পারে। এরা কি হিসেবে কাজ করতে পারে? বিজারক হিসেবে কাজ করতে পারে। আর এরা হচ্ছে অনেক সক্রিয়। আমি ইউটিউবে ভিডিও দেখাইতে পারতাম না, কারণ রেস্ট্রিকশন খেয়ে যাব। তুমি যদি সোডিয়াম পানিতে দাও, সোডিয়াম পানিতে দিলে কি হয় বলো তো? আগুন ধরে যায়, দেখছো না? বুঝতে পারছো? সোডিয়াম পানিতে দিলে আগুন ধরে যায়। এই যে এস ব্লকের যে মৌলগুলো আছে, এরা হাইলি রিঅ্যাক্টিভ। তুমি যদি কখনো এদের পানির মধ্যে ছেড়ে দাও, ইউটিউবে সার্চ দিবা সোডিয়াম অন ওয়াটার, আমি বলে দিলাম, তো দেখবা যে ওখানে সোডিয়াম দিলে ফটাস করে শব্দ হবে এবং আগুন ধরে যাবে। তো তারপর হচ্ছে এরা কি হয়, লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। এদের লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। যেমন মনে করো আমরা যদি এস ব্লকে একটা মৌলের কথা চিন্তা করি, সোডিয়াম, তার সাথে ক্লোরিন আছে। তো এই সোডিয়াম ক্লোরাইড কি করে, পানি তুমি যদি পানিতে দাও তাহলে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস হিসেবে আসে। তো এই যে সোডিয়াম প্লাস, এরা কি হইতে পারে, তড়িৎ বিশ্লেষণ করতে পারে, এই জন্য বলা হচ্ছে লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই মেইন মেইন জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে বই থেকে আরো যে এস ব্লকের বৈশিষ্ট্যগুলো আছে, সেটা তুমি হাজারি স্যারের বই থেকেও পড়তে পারো, গুহ স্যারের বই থেকেও পড়তে পারো। এগুলার পাশে মনে করো এই যে এখানে ফাঁকা স্পেস আছে, এখানে হচ্ছে পয়েন্ট আকারে অন্য কালার দিয়ে লিখে ফেলবা। তার ফলে যা হবে, একটা কম্প্যাক্ট তোমার হচ্ছে খাতা তৈরি হবে। বুঝতে পারছো? তো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আসে। আমার স্লাইড শেষ হয়ে গেছে, স্লাইড নিতে হবে, স্লাইড নেই, চলো। আচ্ছা, তো এস ব্লক থেকে যে কোশ্চেনটা আসে,
কোশ্চেনটা রেড কালারে লিখি যে সোডিয়ামকে কেরোসিনে কেন ডুবিয়ে রাখা হয়। কেরোসিনে, আচ্ছা এটা ডুবিয়ে রাখা হয় কেন? এটার অ্যান্সার অলরেডি আমি দিয়ে ফেলছি, কেন বলতে পারবা? এটার কারণ হচ্ছে সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ। এনে কি হাইলি রিঅ্যাক্টিভ। এটা কি করে, পানির সাথে ভায়োলেন্টলি রিঅ্যাকশন করে। ভায়োলেন্টলি মানে বুঝছো, একদম খুবই বিপজ্জনক ভাবে বিক্রিয়া করে ফেলে, যার ফলে এদেরকে কেরোসিনের মধ্যে ডুবে রাখা হয়। কেরোসিনের মধ্যে ডুবে রাখলে এরা কি করতে পারে না, বিক্রিয়া করে মানে ওই ভায়োলেন্ট রিঅ্যাকশনটা ঘটাইতে পারে না। তারপর হচ্ছে এরা এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণ ঘটায়। তো এই দুইটার কারণে তোমার হচ্ছে যাতে এরা এই হাইলি রিঅ্যাক্টিভিটি শো করতে না পারে এবং এক্সপ্লোসিভ যাতে না হয়, এই জন্য এদের কি করা হয়, এদেরকে হচ্ছে কেরোসিনের মধ্যে ডুবাই রাখা হয়। তারপর আরেকটা যদি আমরা দেখি যে বিক্রিয়া আসলে এরা কি করে, তুমি যদি এদের সাথে এদেরকে মনে করো সোডিয়ামের সাথে অক্সিজেন নাও, সোডিয়ামকে যদি মুক্ত অবস্থায় রাখো, বাতাসের সাথে যদি বাতাসের অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে, তাহলে সে তৈরি করে হচ্ছে Na2O। আর যদি সোডিয়ামকে পানিতে দাও, সোডিয়ামকে যদি আমি পানিতে দেই, তাহলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং এখানে একটা বিস্ফোরণ ঘটে। বুঝতে পারছো? তো এই এস ব্লক মৌলগুলো আবার শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। এরা কি করে, শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, কিন্তু দুইটা মৌল বর্ণ দেখায় না। বলতে পারবা কোন দুইটা মৌল? শিখা পরীক্ষায় মৌল দেখায় না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় শিখা বর্ণ দেখায় না। এখন জিজ্ঞাসা করে যে খ নম্বরে জিজ্ঞাসা করে যে কেন দেখায় না, কারণ হচ্ছে এদের আকার ছোট। এদের কি কারণ? আকার ছোট। এখন আকার ছোট জন্য কেন শিখা পরীক্ষা দিচ্ছে না, এটা আমাদের জানতে হবে। তো তার আগে আমাদের জানতে হবে কি শিখা পরীক্ষা জিনিসটা কি। শিখা পরীক্ষা জিনিসটা হচ্ছে কি, তুমি মনে করো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ওটা লিখে দিয়ে তারপর বোঝাচ্ছি জিনিসটা। যে শিখা পরীক্ষায় HCl ইউজ করা হয় কেন? এটা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা আগে শিখা পরীক্ষা জিনিসটা বুঝি। শিখা পরীক্ষা জিনিসটা হচ্ছে কি, আমি মুখে বলি তোমরা লিখে নাও। যে তুমি কি করবা, মনে করো একটা ধাতুকে, এই ব্লক মৌলকে তুমি হচ্ছে বুনসেন বার্নারে ধরবা, ধরলে এরা বিভিন্ন রং দেখায়। তোমার গুহ স্যারের বই বা হাজারি স্যারের বই দেখাবা, দেখবা যে কোনটা কোন রং দেখায়। তো ওগুলো নোট করে ফেলবা। এগুলো আমি ক্লাসে লিখে দিচ্ছি না, ওগুলো বই থেকে একটু নোট করে ফেলবা। নোট করে ফেলবা মানে এখানেই যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলাতে ওগুলা নোট করে ফেলবা। তো এখন এই শিখা পরীক্ষায় বর্ণ দেখানোর যে রিজনটা, সেটা হচ্ছে এরকম, যে মনে করো এখানে অন্য কালার দিয়ে দেখি। মনে করো এখানে একটা নিউক্লিয়াস আছে, তো এখানে দুইটা শক্তি স্তর আছে।
তো এখন তুমি মনে করো এখানে একটা ইলেকট্রন আছে। ইলেকট্রন কি হয়, তুমি যখন হিট দিবা বা তাপ দিবা, তার ফলে কি হবে, ইলেকট্রন শক্তি পাবে, শক্তি পেয়ে উপরের শক্তি স্তরে চলে যাবে। যখন তাপ তুমি সরায় নিবা তখন কি হবে, আবার নিচে নেমে আসবে না? নিচে নেমে আসলে কি হয়, নিচে নেমে আসলে শক্তি সে রেডিয়েট করে বা ছড়ায় দেয়। তো এই রেডিয়েশনটাকে আমরা যদি ভিজিবল রেঞ্জে দেখতে পাই, তখন আমরা হচ্ছে দেখে আইডেন্টিফাই করতে পারি যে এই মৌলটা হচ্ছে এই কালার দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই মৌল। কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার এত ছোট যে এদেরকে মানে এদের নিউক্লিয়াস এত জোরে শক্তিশালী ভাবে টানে ধরে থাকে, মানে এদেরকে এত জোরে টেনে ধরে থাকে যে এদের ইলেকট্রন গুলাকে উপরে উঠানোই যায় না। তো উপরে যদি উঠানোই না যায় তাহলে এদের কি এনার্জি রেডিয়েট হবে? হবে না, তাই না? হবে না। তাহলে আকার ছোট গেল, আর তার যার ফলে আমরা কি পাইলাম না, তোমার ইলেকট্রনকে উপরে উঠাইতে পারলাম না। আর ইলেকট্রনকে যদি উপরে না উঠাইতে পারি তাহলে কি হবে না, সে নিচে নেমে আর রেডিয়েশনও করবে না। তো বুঝতে পারছো এটা কেন কারণ? তারপর হচ্ছে শিখা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন? শিখা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় এটার কারণ হচ্ছে ধাতব ক্লোরাইড পাওয়ার জন্য। যেমন মনে করো পটাশিয়াম, তার সাথে যদি HCl দাও তাহলে KCl পাবা তুমি। তো এই যে KCl পাইলা, এটা হচ্ছে সহজে তোমার করবে, সহজে হচ্ছে শিখা পরীক্ষা দিবে। এই সহজে শিখা পরীক্ষা পাওয়ার জন্য কি করা হয়, আমাদের HCl ব্যবহার করা হয়। তো আজকে ফার্স্ট লেকচার, আমার সাথে তোমাদের নতুন পরিচয়। তো জানি না ভালো মতো ক্লাস দিতে পারছি কিনা। আমি প্রথমে একটু গার্বেজ পড়াইছি, এটা দেখে অনেকে হয়তো বা বিরক্ত ফিল করছো। তো আমি প্রথম থেকে একটু রিক্যাপ করে দিই আজকের ক্লাসটা আমি শেষ করে দিব। তো প্রথমে আমি বলি যে আমাদের কি করতে হবে। আমি যে সাজেশন দিয়েছিলাম, ক্লাস নোট করবা, মুখে যা বলবো তা লিখে নিতে হবে। আমি মুখে অনেক কিছু বলছি যেগুলো হচ্ছে আমি লিখি নাই, এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের কি করতে হবে, লিখে ফেলতে হবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে মুখে বল, কালার পেন ইউজ করবা, আর আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যে ক্লাস নোট কন্টেস্ট হবে, যাদেরকে আমি টি শার্ট দিব, প্লাস হচ্ছে আমার পার্সোনাল গিফট থাকবে, আর মেগা এক্সাম হবে যেখানে টি শার্ট থাকবে। তো তারপর হচ্ছে আমরা এই যে পর্যায় সারণী নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে ডোবের আইনের ত্রয়ী সূত্র নিয়ে আলোচনা করছি, এগুলা গার্বেজ পড়াশোনা আসলে। তারপর হচ্ছে কর্ণ সম্পর্কটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। তারপর পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা যে আধুনিক পর্যায় সারণী দেখি সেটার মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বুঝতে পারছো? আর যদি ইলেকট্রন বিন্যাস অপশনে না থাকে তাহলে পারমাণবিক সংখ্যা। তারপর যদি দেখি যে এই জিনিসগুলা একটু মুখস্থ করে ফেলবা, আর এইগুলা তো একদম ইম্পর্টেন্ট, একদম ঝাড়া মুখস্থ, বুঝতে পারছো? একটু বুঝে বুঝে মুখস্থ করবা। এটাকে ক্ষার ধাতু কেন বলা হয়, ক্ষার উৎপন্ন করে ওই জন্য। এটাকে মৃৎক্ষার ধাতু কেন বলা হয়, ক্ষার উৎপন্ন করে প্লাস মাটিতে পাওয়া যায় এই জন্য। গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয় কারণ গ্রুপ 11 কি হয়, আগে কি হইতো, আগেরকার দিনে তোমার হচ্ছে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হইতো, এই জন্য গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয়। তারপর গ্রুপ 18 কে বলা হয় নোবেল গ্যাস। তারপর গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন কারণ শ্বাসরোধ করে। 16 কে বলা হয় চ্যালকোজেন কারণ আকরিক উৎপাদন করে। গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন কারণ কি এরা সমুদ্রে পাওয়া যায় প্লাস লবণ উৎপন্ন করে। তারপর হচ্ছে আমরা পর্যায় সারণীতে 4টা ব্লক পাই, একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। তো এস ব্লকে 14টা ইলেকট্রন থাকে, সরি 14টা মৌল থাকে, পি ব্লকে 36টা মৌল থাকে, ডি ব্লকে 41টা মৌল থাকে, এফ ব্লকে 27টা মৌল থাকে। তারপর বিরল মৃত্তিকা ধাতু বলা হয় ল্যান্থানাইট সিরিজকে কারণ কি এদের মাটিতে পাওয়া যায় না, বুঝতে পারছো? মাটিতে সহজে পাওয়া যায় না এদের। তারপর হচ্ছে ল্যান্থানাইট সংকোচন কি, এটা আমরা বলছি যে ল্যান্থানাইট সিরিজের বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, একে ল্যান্থানাইট সংকোচন বলে। তারপর আমরা এই ল্যান্থানাইট সংকোচন বোঝার জন্য শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট পড়াইছি। তারপর আমরা এস ব্লকের কিছু বৈশিষ্ট্য পড়ছি। কি ব্যাপার, এই স্লাইডটা কই গেল? স্লাইড হারাইলো কেন? আচ্ছা, আমি যখন তোমাদের স্লাইড দিয়ে দিব ওটা লিখে দিয়ে দিব, সমস্যা নেই।
এটা সামহাউ ডিলিট হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পি ব্লক শুরু করব ইনশাল্লাহ। তো পরের ক্লাসে একদম শুরু থেকেই একদম সিরিয়াস পড়াশোনা শুরু হবে। আজকে ফার্স্ট ক্লাস, তোমাদের সাথে একটু ইউজ টু করার জন্য আমি প্রথমে একটু গার্বেজ পড়াশোনা করাইছি। তো ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও, আর আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম। কি হইল ভাই? কই কি হয়েছে ভাই? এটা অফ হয়ে গেছে? না না, এটা তো এখন